এইভাবেই কেটে গেল চৌধুরী বাড়ির সন্ধ্যা রাতটা। এদিকে আয়েশা বেগম ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছে নানা রকমের ভর্তা, ভাজি, ইলিশ পাতুরি, বিফ ভুনা, কিচেন রোস্ট, কাচ্চি বিরিয়ানি, পোলাও। ফুপি, এত কিছু করার দরকার ছিল না। কে খাবে এত কিছু? আর তুমি তো জানো আমি এত ঝাল মশলার তেল খাই না। আয়েশা বেগম বলে উঠলেন। আমি সব তোর জন্য অল্প তেল মশলায় রান্না করেছি, চুপচাপ খেয়ে নে, অত তোমার শরীরচর্চা করতে হবে না। এদিকে আয়েশা বেগমের স্বামী বলে উঠলেন। এখন শরীর চর্চা করবে না তো কখন করবে? আমাদের মতো বুড়ো হলে? ফুপি বলে উঠলেন। 2 দিন পরেই বিয়ে, কি দরকার এসবের? এই কথা শুনে ইউভি কেসে উঠল। ফুপি অমনি পাশে এসে ইউভির পিঠে হাত ঘষতে ঘষতে বলল। আরে ঠিকঠাক করে খাবি তো? কোন জগতে আছিস? যখন থেকে এসেছিস কীরকম একটা চেহারা বানিয়ে রেখেছিস। আয়েশা বেগমের কথা শুনে জায়ন একটু ইউভির দিকে তাকালো। ইউভি এদিকে মনে মনে বলল। আমি আজ যা খেয়েছি আর দেখেছি, আমার পেট তো এমনিতেই ভরা। আব্বু, তুমি এখনো অনেক হ্যান্ডসাম। আম্মু তো বুড়ি হয়ে যাচ্ছে। এই শুনে আয়েশা বেগম রাগান্বিত দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশও চুপ হয়ে গেল। মারিয়া খেয়ে অনেকক্ষণ আগে রুমে চলে গেছিল, তাই এখানে সে উপস্থিত হয়নি। ওদিকে ফুপি বললেন। জায়ন, তোকে বলেছিলাম বৃষ্টিকে নিয়ে আসিস, কিন্তু নিয়ে আসলি না। জায়ন কিছু বলবে তার আগে ইউভি বলে উঠল। আসলে ফুপি, আম্মু তোমায় বলেছিল না ওরা শপিংয়ে যাবে? বৃষ্টি ওদের সঙ্গে গেছে। জায়ন একটু ইউভির দিকে ফিরে ফিস ফিস করে বলল। এই তো আমার ভাইয়ের মতো কাজ করছিস, আমার হবু সম্বন্ধী। ইউভি মনে মনে ভাবল। আমার জান প্রায় বের করে, ভাইয়া কি সুন্দর হাসছে, কোথায় পড়লাম আল্লাহ। আরও কিছুক্ষণ কথাবার্তা চলল তাদের মধ্যে। রাতের খাবার শেষ করেই তিনজন চৌধুরী বাড়ির দিকে রওনা দিল। আকাশও যাবে, কারণ আগে থেকেই বলা ছিল যে এই কয়দিন সে ওখানেই থাকবে। জায়নরা বাড়ি পৌঁছায় রাত 11:30 পরে। আজকের সবাই শুয়ে পড়েছে, কারণ সবাই ক্লান্ত। তাই জায়নদের কাছে একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে সদর দরজায় লক ওপেন করে যে যার রুমে চলে যায়। জায়ন রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে একজনের চোখে যে ঘুম ছিল না, তা কেউ জানে না। অপেক্ষায় ছিল জায়নের আসার। জায়ন এর আসার কিছুক্ষণ পরেই তিয়াশা রুমের সামনে উকি মারছিল, প্রায় 15 মিনিটের উপরে দাঁড়িয়ে। কি একটা যেন হলো। হঠাৎ কি হলো তার সঙ্গে? এইমাত্র কি হলো? কারোর পুরুষালী কঠিন হাত তাকে টেনে নিল, রুমের ভেতরে টানতে দেওয়ালে চেপে ধরল। সামনে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত মায়াবী পুরুষ। চুল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে, সে তো পাথরের মেঝেতে। তার মধ্যে এক বিন্দু জল ললাট বেয়ে চিবুক জড়িয়ে বুকের দিকে নেমে যাচ্ছে। পরনে শুধু রয়েছে সাদা রঙের টাওয়াল। পুরুষালী ওই কৃত্রিম দেহের নগ্নতা ভরা সৌন্দর্য দেখে রোদের কেমন অসুস্থ লাগছে। তার এই ছোট্ট শরীরটা অবশ হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে, পেটের ভেতর কি যেন নড়াচড়া করছে, শ্বাস বন্ধ হয়ে আসছে, অধৈর্যরা কাঁপাকাঁপি করছে। তাও ডাগর ডাগর নয়ন গোছর হয়ে আছে জায়নের দৃষ্টিতে। এদিকে এসব অভিনয় মঞ্চের জবনিকায় জায়নের অ্যাডাম অ্যাপেল বারবার আলোচ্য স্থান থেকে নিম্নগামী হচ্ছে। জায়নের নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে দূরত্ব শুধু কিছু পৃষ্ঠার বই বরাবর। রোজ জায়নের এই পুরুষ কঠিন বাহুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করছেন ভাইয়া? ছাড়ুন প্লিজ। জায়ন তার তর্জনী আঙ্গুলখানা রোদের ওষ্ঠ যুগলে ছুঁয়ে পড়ল। শশ, একদম চুপ। ভাইয়া হবে তোর ইউভি ভাইয়া, আর দুনিয়ার বাকি পুরুষরা কিন্তু আমি না। থেমে যায়নি এখনো সে। জায়ন তার মুখটা রোদের কানের কাছে নিয়ে হাসকি সুরে বলল। আগেই সাবধান করেছিলাম, আমার সামনে আসবি না। রোদ চোখ বন্ধ করে বলল। আমি তো শুধু দেখছিলাম। জায়ন বারবার তার ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল। কি দেখছিলি আমাকে? নে দেখ, আমাকে এখন ভয় পাচ্ছিস কেন? দেখছিস তো বাইরের ওয়েদার, তোর ভয় করলো না আমার কাছে আসতে এই ওয়েদারে? আমি তো নিজের ঠিক মস্তিষ্কে নেই, এখন যদি কিছু করে দেই কি করবি? এই বলে রোদের এক হাত থেকে নিচের হাতটা ছাড়ি রোদের মেধিন কোমর জড়িয়ে ধরল। রোদ যেন এবার আর কিছু বলতে পারল না। তার নয়নজোড়া আরো বড় হয়ে গেল, তাও নিজেকে গুটিয়ে বলল। আমি তো আসিনি, আপনি তো টেনে আনলেন। জায়ন রোদের কোমর আরেকটু নিজের কাছে টেনে নিল, মিশে গেল দুজনের সঙ্গে। জায়নের অধর ভেজা উলঙ্গ পুরুষালী
শরীরের উষ্ণতা রোদের ছোট্ট শরীরটা কাঁপিয়ে তুলছে। জায়ান মুখটা রোদের কানের কাছে বারবার স্লাইড করে বলল, এতটা এসেছিস, আর একটু এসে আমাকে সামলা এবার। বারণ করেছি, শুনিসনি? নে এবার সামলা আমায়। জায়ান তিয়াশার চুলের মধ্যে নাক ডুবি নিঃশ্বাস নিতে নিতে বলল, ওহ বেব, ইউ স্মেল লাইক মাইন। আই ওয়ান্ট টু ইট ইউ লাইক আ ওয়াইল্ড বিস্ট। জায়ানের হাতটা একটু আলগা হয়ে গেল। আলগা হতে রোদ দৌড়ে বেরিয়ে গেল। জায়ান কোমরে তার বা হাত দিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণায় টাচ করতে করতে মুচকি হাসি দিয়ে আবারও তার হাসকি সুর ব্যবহার করে বলল, Go, little kitty cat, go. I will catch you. No one can save you from me. বৃষ্টির রাত কখনো কখনো বড় আবেগের হয়। জানালার কাছে ফোঁটা ফোঁটা জল জমে যেন তেমনি মনে জমে ওঠে কিছু স্মৃতি, কিছু ফেলে আসা মুহূর্ত। বাইরের পৃথিবীর ভিজে যায়, অথচ ভেতরের মনটা শুকনোই থেকে যায়। সেখানেই শুধু বাঁচতে থাকে না বলা ভালোবাসার এক চুপচাপ সুর। জার্নের থেকে ছাড়া পেতেই ছুটে চলে এসেছে তিয়াশা তার রুমে। এসে দরজাটা লক করে দরজার দিকে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ছোট্ট শরীরটা জড়সড় হয়ে গুটিয়ে নিল নিজেকে। বারবার নিমিষেই আঁতকে উঠছে হৃদয়টা। তিয়াশার মনে নেমে এসেছে এক আবেগের জোয়ার। আবছায়ের মতো বারবার ভেসে উঠছে কিছু সময় আগের ফেলে আসা মুহূর্তগুলো। রমণীর সহজ সরল মনটাই এখন বসন্তের ছোঁয়া লেগেছে। না পারছে নিজেকে সামলাতে, না পারছে বুঝতে। এক উত্তেজনায় সাড়া দিয়েছে। হৃদয় তার হয়ে পড়ছে দুর্বল। বিন্দু বিন্দু নোনা জল দেখা দিচ্ছে পুরো শরীরে। উদরে প্রজাপতি প্রস্ফুটিত হচ্ছে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি এটা কি করলেন ভাইয়া আমার সঙ্গে? আপনার কোনো ধারণা আছে আপনার এই কঠিন পদক্ষেপ আমাকে এখন কতটা জ্বালাচ্ছে? আপনি তো আমার না, তাহলে কেন ভাইয়া? চোখ বেয়ে এবার বয়ে পড়ছে অশ্রুধারা। এদিকে জায়ন তার কাবার থেকে একটা শর্টস পরে শুয়ে পড়েছে। কম্পিউটারটা বুক পর্যন্ত জড়িয়ে তার বাহুখানি মাথার তলায় রেখে এক পানে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। সে গভীর এক চিন্তায় মগ্ন। রোদ, তুই যৌবন প্রাপ্ত কবে হবি? আমি তো আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। আমি তো কন্ট্রোললেস হয়ে যাচ্ছি রোদ। হাউ শুড আই কন্ট্রোল মাই সেলফ? ইউ মেক মি ক্রেজি ফর হেল্প। কেটে গেল কঠিন মুহূর্তের কঠিন এক রাত। রাতভর নিরলস টুপটাপ বৃষ্টির পর যখন ভোরের প্রথম আলো জানালার কাছে কুয়াশার মতো লেগে থাকে, তখন চারপাশটা এমন শান্ত হয়ে যায় যেন এই শহরটা একটানা কান্নার পর গভীর ঘুমে তলিয়ে গিয়ে ঠিক এখনই জেগে উঠছে ভেজা গাছের পাতা। রাস্তায় জমে থাকা পানির উপর রোদ্দুরে ছোট ছোট ঝিকিমিকি, আর বাতাসে একরকম কাঁচা ভিজে গন্ধ, যা শুধু এক নতুন শুরুর প্রতিশ্রুতি দেয়। জায়ন কাল রাঙামাটির উদ্দেশ্যে সবাই বের হব। তাই আজ তোকেও একটু অফিসে যেতে হবে। এতদিন সব ছুটিতে থাকবো, প্রচুর কাজ পেন্ডিং পড়ে যাবে। জায়নের উদ্দেশ্যে প্রান্তিক চৌধুরী বলে উঠলেন, আজ সবাই নাস্তার টেবিলে একসঙ্গে বসেছে। কিছু আলোচনা আছে আজ এনাদের মধ্যে, তাই সবাইকে একসঙ্গে নাস্তা করার আদেশ দিয়েছিল এবারের মেন কর্তা। জায়ন তার ডায়েট ফুডস খেতে খেতে বলল, জি বাবা। এদিকে বারবার রোদ জায়নের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু জায়ন আরামসে তার নাস্তায় মনোযোগ ডুবিয়ে আছে। এমন ভাব করছে যেন গতকাল রাতে কিছুই হয়নি। এদিকে ইউভির নজর রোদের দিকে, সেদিকে রোদের খেয়াল নেই। ইউভি যে তার ছোট বোনুর চালচলনে নজর দিয়েছে সেটা জায়ন ভালো করেই জানে। তিয়াশা মনে মনে ভাবছে, বজ্জাত বেটা, কালকে আমার ঘাম ঝরিয়ে এখন কি সুন্দর গিলে যাচ্ছে। ইগনোরের ক্লাস নিচ্ছে, নেবে নাই বা কেন? ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে যেতে হবে না শালা বাঘের বাচ্চা। এর মধ্যে তিয়াশা বৃষ্টির কানে কাছে ফিস ফিস করে বলল, এই আপু। বৃষ্টি কিছুই খাচ্ছে না, শুধু খাবার নাড়িয়ে যাচ্ছে। খাবার নাড়তে নাড়তে বলল, বল রে বনু। তোর মনে হয় না আমার হবু দুলাভাই একটা বাঘের বাচ্চা? বৃষ্টির মন এমনিতে নেতিয়ে আছে, তার এসব কথায় কিছুতেই ভালো লাগছে না। তিয়াশার প্রতি উত্তরে উত্তর দিল, আমার কিচ্ছুই লাগে না, তোর লাগে তাহলে তুই দেখে বোঝ কি লাগে, আমাকে বলিস না। রোদ কিছু বলল না, মনে মনে বলল, ঢং, দুদিন পরে নেচে নেচে বিয়ে করবে যত সব। এদিকে একজনের যে সেদিকে না তাকিয়েও সব কিছু পর করছে, সেটা কেই বা বুঝতে পারবে। এরই মাঝে প্রান্তিক চৌধুরী এবার পনই আলী চৌধুরী ও তাওসান চৌধুরীর উদ্দেশ্যে বলেন,
তোদের শ্বশুরবাড়ির লোকেরা কবে পৌঁছাবে? জায়নের নানু বাড়ির লোকেরা আজ রাতেই পৌঁছে যাবে। তোরা কি ফোন করে বলেছিস ওনাদের? বিয়ের কার্ড তো পাঠানোই হয়ে গেছে, তাও একবার ফোন করে বলেছিস কি? পনয় সাহেব বলেন, জি ভাইয়া, বৃষ্টির নানু বাড়ির লোকেরা সকালেই আসবে বলল। তাহসান বলল, ভাইয়া, অনুর নানুর একটু শরীর খারাপ, তাই শুধু আমার শালের ফ্যামিলি আসবে। হ্যাঁ, আমার তো আর তোমাদের মতো শালা নেই একটা। প্রান্তিক চৌধুরী একটু হেসে বলেন, আচ্ছা ঠিক আছে, রিসিপশন তো ঢাকাতেই হবে, তখন না হয় আসবেন উনি, সমস্যা নেই। আর তাছাড়া রিসিপশন তো দেখার মতো করতে হবে, তাই না? পনয় সাহেব বলেন। জি ভাইয়া। এদিকে বৃষ্টি আর রোদ দুজনেই নাস্তা নিয়ে খোটাখুটি করছে। তা দেখে রুহেনা বেগম বলেন, এই যে কি হয়েছে দুইজনের? খাবার নিয়ে কুটকুট করছিস কেন? খেয়ে তাড়াতাড়ি উপরে গিয়ে সব গুছিয়ে নে, পরে বলবি এটা রয়ে গেছে ওটা রয়ে গেছে। মেহজাবিন বেগম বলেন আকাশের উদ্দেশ্যে, বাবা, তোরা গিয়ে আজ কেনাকাটাটা করে আসিস, কাল আর সময় হবে না। আর দেখ তোর ভাইয়াকে নিয়ে যেতে পারিস কিনা। জি, আমি বিকেলের দিকে যাব। আমরা এদিকে জায়নের নাস্তা শেষ হয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে ইউভির উদ্দেশ্যে বলল, ইউভি, তোকে যে কালকে যে কাগজটা দিয়ে লিস্ট বানাতে বলেছিলাম, লিস্টটা রেডি রেখেছিস তো? ইউভি জুস খাচ্ছিল, হঠাৎ জায়নের এরকম একটা প্রশ্ন করাই, তাও এই পরিস্থিতিতে সে নিজেকে সামলাতে না পেরে মুখ থেকে জুসটা পড়ে চারিদিকে ছড়িয়ে গেল। পনয় সাহেব বললেন, আরে সাবধানে খাবে তো, কি হলো? কিছু না আব্বু। মেহজাবিন বেগম সঙ্গে সঙ্গে জল এনে দিলেন আর বলেন, এই নে বাবা, জলটা খা। জলটা নিয়ে ইউভি নিজেকে একটু সামলে বলল। জি বড় আম্মু। জায়ন এদিকে বুড়ুকুচকে ইউভির দিকে তাকিয়ে আছে। রুহিনা বেগম পনয় সাহেবকে পরোটা দিতে দিতে বলেন, হ্যাঁ রে বাবা, ইউভির কাছে কিসের লিস্ট চেয়েছিস? জান চেয়ার ছেড়ে উঠতে উঠতে রোদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিছু না মেজমা, আমার হবু বউ কি পছন্দ করে কি করে না তার লিস্ট। আবারও ইউভির কাশি উঠে বুক চাপড়াতে লাগলো। বৃষ্টির চোখ ছানা বড়া হয়ে গেল। জায়নের এরকম বইয়ের প্রতি লাগাম ছাড়া কথাবার্তা শুনি তিয়াসে তো মনে হয় দাঁতে দাঁত পিষে যত রাজ্যের গালাগালি আছে সব জায়নের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে। জায়ন মুচকি মুচকি হাসছে, কারণ সে গতকাল রাতে বুঝতে পেরেছিল তার পার্সোনাল রমণী যে তার প্রতি একটু হলেও দুর্বল, সেটা আর বুঝতে বাকি নেই। রুহিনা বেগম বলেন, তো আমাদের কাছেই চাইতে পারতি। তোমরা পারবে না মেজমা। ইউভি এদিকে তার ভাইয়ের লাগাম ছাড়া কথাবার্তায় কি করবে বুঝে উঠতে পারছে না। সিঁড়িতে উঠতে উঠতে জায়ন একবার রোদের দিকে তাকি বলে উঠল, রোদ, আমার রুমে আসিস তো, তোকে দিয়ে একটা কাজ আছে। রোদ যে খাবার নিয়ে টুকটুক করছিল, জায়নের কথায় সেটাও বন্ধ হয়ে গেছে। চোখ বড় বড় হয়ে গেল, মনে মনে বিড়বিড় করে বলল, এই বেটা আমায় ডাকে কেন? এখন কি আপুর পছন্দ অপছন্দ আমায় জিজ্ঞেস করবে? হে আল্লাহ, আমি এখন কি করব? শালা শয়তান বজ্জাত বাঘের বাচ্চা। ইউভি মনে মনে বলল, ব্যাস, এই বাকি ছিল, হয়ে গেল। হে আল্লাহ, আমায় কোথায় এনে ফেললে? আকাশ বলল, আরে ভাইয়া, তুই এত ঘামছিস কেন? ইউভি দাঁতে দাঁত পিষে বলল, গরমে ঘামবো না তো কি করব? তাহসান পাশে বসেছিলেন, ওদের কথা শুনে বলল, কি বলিস ইউভি, আজ তো কি সুন্দর ওয়েদার, এসিও চলছে। ইস, আমি যদি তোদের মতো ইয়াং হতাম তো চাষির সঙ্গে টাইম কাটাতাম। ইস, মিস রে মিস। ইউভি মাথা নিচু করে মনে মনে আওড়ালো, হবে হবু শ্বশুর, কোথায় নিজের মেয়েকে আমার সঙ্গে বিয়েটা দেওয়ার কথা ভাববে, তা না নিজের রোমান্স নিয়ে পড়েছে। সব আমার কপালেই জোটে, কপালও মাইরি। আকাশ একটু ফিসফিস করে হেসে বলল, ছোট মামু, বলো তো, ভাইয়াদের সঙ্গে তোমারও একটা হানিমুনের প্যাকেজ বানিয়ে দিতে বলি। তাহসান সাহেব একটু লজ্জা পেয়ে বললেন, এই চুপ, কি যে বলিস না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইউবি একটু মুখ বাঁকিয়ে বলল, স্টার্ট তো নিজেই করলো, এখন যত ঢং। ওদিকে বৃষ্টি উঠে চলে গেল। রায়ন আর অনু ঝগড়া করে যাচ্ছে। এরই মধ্যে রুহেনা বেগম চেঁচিয়ে বলেন, এই মেয়ে, তোকে জায়ন ডাকলো না? যা তাড়াতাড়ি। রোদ হকচকিয়ে উত্তর দিল, জি আম্মু। ইউভি মনে মনে একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, যাও বনু, যাও, দেখো তোমার জন্য কি ওয়েট করছি। আল্লাহ, আমার বোনটাকে হেফাজতে রেখো। জান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ দরজায় কেউ নক করলো। তার জানা ছিল দরজার ওই পারে কে। দরজা খোলা আছে, ভেতরে আয়। রোদ রুমে ঢুকতেই চোখ মুখ লাল হয়ে গেল। ইস, কি হ্যান্ডসাম আর আসক্তির পুরুষটা, মনে হয় যেন টুক করে গিলে ফেলি।
জায়নের পরনে ধূসর রঙের ট্রাউজার, হোয়াইট শার্ট ও ধূসর রঙের ব্লেজার, হাতে দামি রিস্ট ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা। পুরো ঘরে বিদেশি পারফিউমের ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। তিয়াশা যেন পারফিউমের ঘ্রাণে এক ঘোরের মধ্যে প্রবেশ করতে চলেছে। ঠিক তখনই কারোর কণ্ঠ ভেসে আসলো। কিরে, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়। জি জি। জায়নের এক্সপিরিয়েন্সের কাছের ক্যাবিনেট থেকে একটা টাই বের করে তিয়াশার দিকে ধীর পায়ে এগিয়ে বলল, নে, এটা বেঁধে দে। রোদ যেন অবাক হয়ে পড়ল জায়নের এরকম হঠাৎ করে ভ্যাবাচাকা খাওয়া উক্তিতে। জায়ন ভুরকুচকে একটু ঝুঁকে বলল, কি হলো, ধর এটা বেঁধে দে। চোখ মুখ গোল্লা পাকি রোদের মুখ থেকে একটাই কথা বেরোলো। রোদের শরীর যেন পুনরায় গতকালের মতো অসাড় হয়ে আসছে। কম্পিত শরীরের নোনা জল তার শরীর জড়ানো গাউনটাই উপচে পড়ছে। তার এমন কেন হয়? এই লোকটার কাছে আসলেই এইসব ভাবনার মধ্যে রোদ কম্পিত স্বরে বলে উঠল, আমি তো এটা বাঁধতে পারি না। জায়ন আরেকটু কাছে এসে রোদের কানের পাশে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো গুজে দিয়ে বলল, তাহলে শিখে নে। রোদ নিজেকে একটু সামলে প্রশ্ন করলো, কি করে? জায়ন নিজের দুবাহু রোদের দিকে এগিয়ে রোদের দুহাতের কবজি নিজের অধিকারে নিয়ে নিল। জায়ন এক পা আগাচ্ছে তো রোদ এক পা পিছিয়ে। এরকম করে দেওয়ালের সংস্পর্শে এসে রোদের পিঠ ঠেকল। রোদের শরীরের উষ্ণতা ক্রমশ বেড়ে উঠছে। তার ওষ্ঠযুগল দ্বারা ধীম কণ্ঠে বলল, কি করছেন আপনি? জায়ন আরো কাছে এসে রোদের নাকের সঙ্গে নাক স্পর্শ করে বলল, কেন? টাই বাঁধা শেখাচ্ছি তোকে। তৎক্ষণাৎ টাইটা রোদের দুহাতের মধ্যে নিয়ে জায়ন নিজের ঘাড়ের কাছে নিয়ে গেল। এখন রোদ এর দুহাত জড়িয়ে আছে জায়নের শার্টের কলার। তাদের দুজনের মাঝে কিঞ্চিত ফাঁকা পর্যন্ত নেই। রোদের পা হাওয়ায় ভাসছে। হঠাৎ করে আবরার জায়ন রোদের দুহাত ছেড়ে কোমর জড়িয়ে ভারী শ্বাস ফেলে বলল, বড় হবি কবে তুই রোদ? আমি তো আর পারছি না। কন্ট্রোললেস হলে তোর বয়স দেখবো না আমি। রোদ ভয়ে ভয়ে বলল, মানে? জায়ন ভারী শ্বাস প্রশ্বাস নিতে নিতে রোদকে ছেড়ে দিল। অমনি নিজেকে উল্টো দিকে ফিরিয়ে বলল, বের হ আমার রুম থেকে এক্ষুনি। রোদ জায়নের সামনে এসে রেগে বলল, কিসের জন্য আমায় বড় হতে হবে? জায়নের চোখ দুটো রক্তরাঙ্গা লাল হয়ে উঠেছে। তুই এই যে এত উশৃঙ্খল, এখন অনেক ছোট, মারতে পারবো না তোকে। তাই তাড়াতাড়ি বড় হ, যাতে তোর মতো বদমাশকে মেরে শায়েস্তা করতে পারি। এখন বের হ আমার রুম থেকে। রোদের সব আবেগে জোয়ার যেন কথায় উল্টে দিকে ভেসে গেল। চোখ থেকে হঠাৎ দু এক ফোঁটা জল পড়তে শুরু করলো। মুখ ফুলিয়ে বলল, আমি কি আসতে চেয়েছি? আপনিই তো ডাকলেন। যেন কোমরে হাত গুজে রোদের থেকে একটু দূরে কি বলল, আমি ডেকেছি, তুই এসেছিস, এবার যেতে বলছি, বের হ আমার রুম থেকে। রোদার এই অপমান সহ্য করতে পারছে না, তাই রুম থেকে তাড়াহুড়ো করে বের হতে লাগলো। তখনই আবার জায়ন পেছন থেকে বলে উঠল, বাড়িতে অনেক মেহমান আসবে, কোনো ছেলেপুলের কাছে ঘেঁষতে দেখলে ওখানেই পুঁতে দেবো। জায়নের এই কথায় রোদের আরো রাগ হলো। রোদ মুখ বাঁকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। তখনই ইউবি হনহনিয়ে জায়নের রুমে আসতে লাগছিল। তখনই দেখলো তিয়াশা চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে দৌড়ে চলে গেল। দৃষ্টি ওর দিকেই নিক্ষেপ করে জায়নের রুমে প্রবেশ করলো ইউভি। জায়ন ইউভিকে দেখে একটু ঠোঁট উল্টে হাসি দিয়ে টাইটা বাঁধতে বাঁধতে বলল, চেক করতে এসেছিলি? চিন্তা করিস না, তোর বোনকে এখনো খাবো না, সহ্য করতে পারবে না আমায়। এই বলে হেসে উঠল ইউভি। মনে মনে ভাবলো, এই লোক বলে কি, মাথায় কি পুরাটাই গেছে? আমার বোনের চক্করে কি যা তা লাগামহীন কথাবার্তা শুরু করেছে। ইউভি একটু কেসে সাহস নিয়ে বলে উঠল, মানলাম ভাই তুমি কাউকে পরোয়া করো না, কিন্তু আমি তো ওর ভাই, এত লাগামহীন কথাবার্তা শুরু করেছো, আমারই লজ্জা লাগে। জায়ন একটু হেসে বলল, ওকে আর বলবো না। আসলে বড় আব্বু বলে গেল আমরা যেন তাড়াতাড়ি অফিস যাই, তাই তোমায় ডাকতে আসলাম। জায়ন আরেকবার আয়নায় নিজের মুখটা দেখে বলল, চল, আমি রেডি। ভাইয়া আরেকটা কথা, বনু এইভাবে কাঁদতে কাঁদতে গেল কেন? জায়ন ইউভির কাছে এসে ইউভির বা কাঁধে নিজের ডান হাত দিয়ে চাপড়ে বলল, কি করব বল? একটু রোমান্স করতে যাচ্ছিলাম, কিন্তু তোর বোন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আর এইসব দেখে আমি নিজেই কন্ট্রোললেস হয়ে যাচ্ছিলাম। তাই একটু বুকে বলেছি রুম থেকে চলে যেতে, নইলে এতক্ষণে কি করতাম নিজেরই ঠিক নেই।
এই বলে হেসে বেরিয়ে গেল। ইউপি নিঃশব্দে দাঁড়িয়ে রইল স্ট্যাচু হয়ে। অধীর গলায় বলল, একটু আগে না বললে আর লাগামহীন কথা বলবে না? কিন্তু আমারই ভুল, উনি তো শুধরানোর না। এবার ইউপি জায়নের পিছু নিয়ে বলল, ভাইয়া তুমি শুধরাবে না। জায়ন সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু হেসে বলল, কি করে শুধরাবো? আমার কিটি ক্যাটকে দেখলেই আমার মাথা মস্তিষ্ক আমায় শুধরাতে দেয় না। বাড়ির কর্তারা সবাই আজ অফিসে, আর বাড়ির গিন্নিরা সবাই যার যার মতো ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। মেয়েরাও যে যার মতো তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত। আত্মীয় স্বজন মিলে সব টোটাল 11টা গাড়ি যাবে কাল চৌধুরী বাড়ি হতে রাঙ্গামাটির উদ্দেশ্যে। অনেকেই আবার বিয়ের আগের দিন, আর সবার বন্ধুরা যাবে বিয়ের আগের দিন। শুধুমাত্র আরোহী যাবে কাল তিয়াশাদের সঙ্গে। তিয়াশার বাবা আরোহীর বাবাকে বলে সে পারমিশন দিয়ে দেয়। এদিকে রায়ন ডাইনিং হলে সোফায় বসে টিভি দেখছিল, সঙ্গে ছিল আকাশও। আকাশ তার ল্যাপটপটা নিয়ে কি একটা যেন দেখছিল। হঠাৎই সদর দরজার কলিং বেলের আওয়াজ আসলো তাদের কানে। আকাশ রায়নকে ইশারা করলো যেন দরজাটা খুলে দেয়। অমনি রায়ন আকাশকে বলে উঠল, আরে ভাইয়া, তুমি গিয়ে খুলে দাও, এই অ্যাকশন সিন ছেড়ে উঠাই যাবে না। রায়ানের দৃষ্টি টিভিতে রেখে কথাগুলো আকাশকে বলল। আকাশ শব্দ করে বসা থেকে উঠে দরজার দিকে পা বাড়ালো। দরজা খুলতে তার কানে আসলো, আরে রাঙা বলো যে, তাই তো ভাবি দরজা খুলতে এত দেরি হলো কেন? আকাশের চোখে যেন দুপুরে কেউ ধুলো ছড়িয়ে দিল। তার সদর দরজায় নয়, কেউ যেন তার মনের দরজায় ঘন্টা বাজিয়ে উঠল। সমুদ্র নীলরঙা গাউন পরিহিত এই রমণীকে দেখে যেন আকাশের বুকে এই রমণী ঢেউ তুলে দিল। আকাশের এই হঠাৎ মনে জেগে ওঠা বসন্তের কথা ভেবেই এক গভীর জগতে ভেসে যেতে মনে মনে আওড়ালো। জলপুরি, তোমায় আমার দুয়ারের কড়া কেন নাড়িয়ে দিতে হলো? আরে এই যে রাঙামুলো, ভিতরে কি আসতে পারে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? একদম যাতা। আরোহীর এই তীব্র বচনে আকাশের ধ্যানের জগৎ থেকে বাস্তবের প্রাঙ্গণে প্রত্যাগমন ঘটল। এই যে জলপুরি, আমার সবসময় রাঙামূলো কেন বলো? আরোহী এবার রাগে ক্রোধে উৎকটভাবে উত্তেজিত হয়ে বলল, এই আপনি জলপরি কাকে বলছেন? সরেন তো, যত রাজ্যের আল ছাল প্যারা আমার সামনে আসতে হয়। দরজার সামনে আরো ঘন্টা দাঁড়ায় থাকেন, কিন্তু আমার ভেতরে ঢোকার অনুমতি দেবেন? তৎক্ষণাৎ আকাশে টনক নড়ল যে তার জলপরি বাইরে দাঁড়িয়ে আছে। একটু সংকোচ বোধ হয় আকাশ নিজের কানটায় একটু হাত দিয়ে বলে উঠল, ও সরি, আসুন ভেতরে আসুন জলপুরি। অমনি আরোহী গটগট করে ভেতরে চলে গেল আর যেতে যেতে আওড়ালো, শালার প্যারা। আকাশ বলে উঠল, উফ জলপুরি, এত গালি দেওয়া ভালো না কিন্তু। আরোহী আবারও পেছন ফিরে মুখ ঘুরিয়ে চলে গেল। আরোহী দৃষ্টি রায়নের দিকে পড়তেই বলল, ভাই কেমন আছিস? রায়ন অমনি বসা থেকে উঠে বলল, রুহি আপু যে, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? জি ভাই আলহামদুলিল্লাহ। তোর রোদ আপু কই রে? আর আন্টিরাও কোথায় রে? আবারও আকাশের দিকে একবার তাকিয়ে রায়নকে বলল, নইলে এসব রাঙামোলেদের প্যারা দেখতে হতো না। আকাশ একটু মুচকি হেসে সোফায় বসতে বসতে বলল, তোমার কত সৌভাগ্য যে এত গরমেও তুমি মূলো পাচ্ছ, তাও আবার রাঙা। এ বলে আকাশ হা হা করে হেসে উঠল। এদিকে রায়ন, যার মাথায় কিছুই ঢুকছে না, ব্যাপারচাকা খেয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে। আরোহী দুই হাত কোমরে দিয়ে বলল, অসভ্য বেটা, আর এই গাধা, এসব প্যারা না দেখে বলবি কোথায় তোর আপু? রায়ন একটু ইয়ে করে বলল, রুহি আপু, রোদ আপু উপরে আছে, তুমি উপরে যাও। আরোহী গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রায়ন এদিকে আকাশের দিকে তাকিয়ে কিছু বলবে ভাবছে, তার আগেই আকাশ বলে উঠল, এত তাকাস না, তোর অ্যাকশন সিন দেখ। এই বলে একটু মুচকি হাসি দিয়ে ল্যাপটপটা উড়োর ওপর রেখে নিজের কাজ করতে লাগলো। তিয়াশা বসে আছে তার রুমের জানালার পাশে। জানালার ফাঁকে নিরাপেক্ষ দৃষ্টিতে চেয়েছিল, যেন বহুবর্ণ ভাবনার বিমর্ত ক্যানভাসে মনের ভেতরের প্রশ্নগুলো প্রতিচ্ছবি খুঁজে ফিরছে। বহু চিন্তার এক গভীর নির্জনতায় ডুবে থাকা সেই মুহূর্ত সময় যেন স্থির হয়ে আছে, আর তার মনের গভীর জগতের নিজস্ব সত্তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই এত সব গভীর ভাবনার মাঝে নীরবতার আবরণ ছিঁড়ে এক কণ্ঠস্বর ভেসে আসলো, শালা বজ্জাত বেটা, আমারে কয় কিনা জলপরি, ও জলপরি বলা ছুটামো হারামজাদা।
15 মিনিট দাঁড় করায় রাখছে, কত বড় সাহস! হাতের লাগেজটা একটু ছুঁড়ে কোমল হাত দিয়ে রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বিরামহীন কথা বলে যাচ্ছে আরোহীর। এদিকে তীর আসা আরোহীকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে ছুটে এসেছে আরোহীর কাছে। ওর এই অবস্থা দেখে আরোহীর হাত ধরে নিজেকে আর চুপ রাখতে না পেরে বলে উঠল, আমার বেবিটার এরকম রাগের কারণ কি জানতে পারি? আরোহী রাগে রাগে বলল, দোস্ত, সব পোলাগুলো কি একরকম ছ্যাঁচড়া হয়? তখন তিয়াসহ সকালের মুহূর্তগুলো চোখের সামনে হানা দিল। শুধু কি স্যাচরা, শালা নিজে ডেকে নিজেরাই বলবে যাও। মেয়ে দেখলে হয় ডাক শুরু করবে জলপুরি বেবি, নিজেরাই ইগনোর করবে, আবার নিজের যখন ইচ্ছা হবে তখন কথা বলবে। দেখি শুধু দাঁত কেলাবে, মান সম্মান নাই। আমার ওপর আবার হুকুম চালাবে, শালা বাঘের বাচ্চা, শালা রাঙা মুলোর বাচ্চা। দুজনে কোমর বেঁধে রাগ ছেড়ে নিল। আর ওই এবার ভুরুকুচকে রোদকে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তুই কার কথা বলছিস? রোদ এবার নাক ফুলিয়ে বলল, কে আবার? আমার জীবনের এখন একটাই নতুন প্যারা, আবরার জায়ন চৌধুরী। বাই দ্য ওয়ে দোস্ত, তুই কার ওপর খেপেছিস? আরোহীও বলে উঠল, কি আবার? ওই যে তোর ভাইয়া রাঙামুলো কোথাকার। ও ইস, আমার ভাইটা তো সুন্দর, এরকম রাঙ্গা মূলো বলিস না। সুন্দর না ছাই, একদম জাতা। আচ্ছা বেবি, এদিকে আয়, বস। কে দিয়ে গেল তোকে? আরে ড্রাইভার আঙ্কেল দিয়ে গেল। আরোহী তিয়াশাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমরা এই কদিন একসঙ্গে থাকবো। তিয়াশাও ভীষণ খুশি। আরোহী ব্যাগ থেকে একটা মোবাইল বের করে চোখে মুখে এক যুদ্ধজয়ের হাসি দিয়ে বলল, দেখ দোস্ত, আমার ফোনটা এই কদিনের জন্য আমায় দিছে। উফ, কি খুশি হয়েছে যে দোস্ত। আব্বু আম্মু যেদিন যাবে সেদিন আবার নিয়ে নেবে, কিন্তু এই 4 দিন এই ফোন আমার আর তোরা জোটতে দোস্ত। তিয়াশা অমনি ফোনটা আরোহীর হাত থেকে ফোনটা নিয়ে চোখে মুখে এক উজ্জ্বল আলোক আভা ছড়িয়ে বলল, বেবি তুই এটা কি দেখালি? তোরে চুমা বেবি, চুমা। দুজনে মিলে ফোনটা নিয়ে একটু ঘাটাচাটা করে আরোহী বলল, চল বৃষ্টি আপুর সাথে দেখা করে আসি। চল চল। দুজনে বৃষ্টির রুমের দিকে পা বাড়ালো। সময় 1:10 জায়ন অফিস রুমে বসেছিল। জায়নের ফোনে হঠাৎ করে বন্ধুদের গ্রুপ হতে যৌথ সংলাপের কল এসেছে। সাগর আগেই বলে উঠল, কি মামা, তৈরি তো? মনে তো তোর 2টা লাড্ডু ফুটতাস, তাই না? এই কথার পরিপ্রেক্ষিতে পলাশ বলে উঠল, লাড্ডু 2টা ফুটবে কেন? নাজিম একই চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল, এই সাগর, কি বলিস? 2টা লাড্ডু ফুটবে কেন? কি রে জায়ান, আমার একটা ফুটতাছে না, তোর 2টা ফুটে যাচ্ছে, কেস কি? সাগরের এরকম বেফাস মার্কা কথাবার্তায় জায়নের মেজাজটা গরম হয়ে যাচ্ছে। তা তার দৃষ্টি থেকে স্পষ্ট প্রকাশিত হয়ে উঠছে। এই পরিস্থিতি প্রত্যক্ষ করে আহান বলে উঠল, আরে তোরাও না কথা ধরার লোক পেলি না, ওর বউই তোর কথায় পাত্তা দেয় না, আর তোরা এসব বলছিস? সাগর একটুখানি হেসে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি তো এমনই কি থেকে কি বলি, এসব বাদ দে। যে কথা বলার জন্য সবাই কলে জয়েন্ট হয়েছি সেটা জাউন রে বল। তখন নাজিম বলে উঠল, হ্যাঁ রে জায়ান, অ্যাকচুয়ালি আমি না তোর বিয়েটা জয়েন করতে পারবো না। অবশ্য জায়নের এই বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে নিজেই এই বিয়ের টানাপোড়েন থেকে মুক্তি পেতে চায়, কিন্তু কোনো উপায় পাচ্ছে না। সে খুঁজে চলেছে এক পরিত্রাণের আকাঙ্ক্ষী, তবুও তার বন্ধুরা উপস্থিত থাকবে না। এই বিষয়টা সে কি কোনোভাবে মেনে নেবে? তাই ভুরুকুচকে প্রশ্ন করল, কেন, কি সমস্যা? জায়নের কথাই যেন নাজিম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, আসলে জায়ান। আর নাজিমের কথা শুনে বুঝলো সে একটু অস্থিরতায় আছে। এই অস্থিরতা যেন টের পেয়েছে, তাই সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কি হয়েছে নাজিম? এবার নাজিম একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, আসলে জায়ান, আমার বিদেশ থেকে চাকরির অফার এসেছে, তাই আমি তোর বিয়ের দিন জার্মান চলে যাচ্ছি। বন্ধুর এত ভালো সংবাদের জন্য জায়ন একটু হেসে বলল, দ্যাটস ভেরি গুড ব্রো, কংগ্রাচুলেশনস। তো এত ঘাবড়াচ্ছিস কেন গাধা? না না, এমনি। নাজিম একটু মিলান হাসি দিয়ে উঠল। কিছুক্ষণ আরও খানিক 5 বন্ধুর মধ্যে কথা হলো। তারপর যে যার মতো ব্যস্ত হয়ে গেল। এর মধ্যে জায়নের অফিস রুমে ইউপি এসে উপস্থিত হলো ও জায়নকে জিজ্ঞেস করলো, ভাইয়া বাসায় কখন ফিরবি? বড় মোট তাড়াতাড়ি ফিরতে বলেছে আজ বিকালের আগে।
জায়ন চেয়ার থেকে উঠে থাই গ্লাসের সামনের দিক দিয়ে বাইরের দৃষ্টি পরখ করে বলতে লাগলো। মন তো চাচ্ছে এখনই চলে যাই, খুব ক্রেভিং হচ্ছে বুঝলি। ইউভি বলল হতবাক হয়ে। কিসের ভাইয়া? জায়ন এবার ইউভির দিকে দৃষ্টি রেখে বিদ্রুপ মিশ্রিত কুটিল হাসি দিয়ে উত্তর দিল। আমার হবু ছোট্ট বউটাকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য